তার অসুস্থ ভাই অথবা বন্ধু নিয়ে আসতেছিল, তখন পুলিশ স্টেশন থেকে এই যে দেখেন, এই যে সাংবাদিক পরে জিজ্ঞেস দেখতেছে দেখুন মারা গেছে, তখন ওই ছেলেটা ওটাকে রেখে চলে যেতে বাধ্য হলো। যেটা আমরা একটা বন্য প্রাণীর ক্ষেত্রে দেখি, যে একটা একদম বন্য প্রাণী, হাঁস মুরগি বিড়াল গরু ছাগল যা কিছু বলেন না কেন, যখন তার সাথীটা মারা যায় তখন যতক্ষণ পর্যন্ত সে বুঝতে পারে যে মারা যায় নাই, ততক্ষণ পর্যন্ত গভীর মমতা আঁকড়ে ধরে রাখে। কেন মাননীয় প্রধানমন্ত্রী এই কোঠা সংস্কার আন্দোলনের একটা ফসলকে প্রজ্ঞাপন জারি করেছিল, সেটার বিরুদ্ধে আপনার কোর্ট কিভাবে একটি রায় দেয়? নির্বাহী আদেশের বিরুদ্ধে কোর্ট কখন ইন্টারফেয়ার করতে পারে না। আবার আপনি যে কেন এই আন্তর্জাতিক ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি যেটার বিচারপতি ছিলেন, আপনার বিরুদ্ধে বিচার করা হবে না, কারণ আপনি এই কথা বললেন, আপনি স্ট্যাটাস কো দিলেন। কিসের স্ট্যাটাস কো দিবেন? এটা কি একটা দোকানের মামলা? এটা বাংলাদেশের অস্তিত্বের মামলা, এটা বাংলাদেশের আগামী প্রজন্মের মামলা, এটা স্বার্থের মামলা, বাংলাদেশের বেঁচে থাকার মামলা। আমি এই ছবিটা দেখার চেষ্টা করছি, যদি আপনারা দেখতে পারেন। আমি একটু বড় করেছি, হ্যাঁ এর চেয়ে বড় আর করতে পারবো না, কিন্তু বিষয়বস্তুটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করছি যতটুকু দেখেন। এটা নিয়ে এই কথা সরোয়ার স্যারও দেখছেন। বিষয়টা আমি আসলে কালকে ইন্টারনেটে এসেছে, আজকে সকাল থেকে মোটামুটি ইউটিউব দেখতে পাচ্ছি। এই ছবিটা দেখার পরে, এই ভিডিওটা দেখার পরে আমি আসলে মেন্টালি অনেকটা অসুস্থ হয়ে গেছি। এই যে দেখেন, একটা নিরীহ ছেলে, সাধারণ ছেলে, তাকে যখন তার অসুস্থ ভাই অথবা বন্ধু নিয়ে আসতেছিল, তখন পুলিশ স্টেশন থেকে এই যে দেখেন, এই যে সাংবাদিক পরে জিজ্ঞেস দেখতেছে দেখুন মারা গেছে, তখন ওই ছেলেটা ওটাকে রেখে চলে যেতে বাধ্য হলো। যেটা আমরা একটা বন্য প্রাণীর ক্ষেত্রে দেখি, যে একটা একদম বন্য প্রাণী, হাঁস মুরগি বিড়াল গরু ছাগল যা কিছু বলেন না কেন, যখন তার সাথীটা মারা যায় তখন যতক্ষণ পর্যন্ত সে বুঝতে পারে যে মারা যায় নাই, ততক্ষণ পর্যন্ত গভীর মমতা আঁকড়ে ধরে রাখে। আর আমরা তো মানুষ। সেখানে একটা ছেলেকে নিয়ে আসতেছিল, সে আহত, তারপরে থানা থেকে ওই যে একটু আগে মেজর সাহেব যেটা বললেন, যে ছাত্রলীগের ছেলেরা মাথা হেলমেট থানার সাথে, মানে যে রাজাকার আজকে বলা হচ্ছে, সেই 1971 সালে পাকিস্তানি বাহিনীদেরকে যারা সহযোগিতা করত, যারা পাকিস্তানি বাহিনীদের সহযোগিতা করে এদেশের মুক্তিকামী লোকদেরকে মারতো, তাদেরকে কিন্তু রাজাকার বলা হয়। এখন আজকের পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ হচ্ছে সেই রাজাকারের ভূমিকায় চলে গেছে। পুলিশ বিজিবি র্যাব দিয়ে তারা ড্রেস পরে এই লোকগুলোকে মারলো। এখন এই দেশটার প্রতি যদি সামান্য দায়বদ্ধতা থাকে, মাতৃভূমির প্রতি যদি আপনার সামান্য দায়বদ্ধতা থাকে, আপনাকে এই মৃত্যু ভয়, আপনাকে সমস্ত ভয়ভীতির বাইরে এসে বলতে হবে। কারণ এই সরকার কখনো জনগণের ভোটের সরকার না। আমি খুবই সারপ্রাইজ, এখানে দুইজন লোক আছেন, যারা তিনজনই আছেন যারা ডিফেন্সে ছিলেন, এবং আপনারা মেজর। আমার বিরুদ্ধে একটা কথা আপনাদের কাছে জানতে খুব ইচ্ছা হয়। আমরা সৈনিকদের বলার আগে বলি দেশপ্রেমিক সৈনিক। যে সৈনিকরা জানে, যারা সারা পৃথিবীতে শান্তি মিশনে চাকরি করে, তারা জানে না এই হাসিনা সরকার বারবার জনগণকে প্রতারিত করে এই নির্বাচিত এই ভোট নিয়ে মিথ্যা এই ক্ষমতা বসন করে রাখছে। তারা কি দেখে নাই এই শান্তিপ্রিয় ছেলেগুলো, এই নিরীহ মানুষের সন্তানগুলো, যাদের বাবারা বিদেশে তাদেরকে পড়াতে পারে না, পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে, সেই সব শিশু সন্তানগুলো চাকরির জন্য, বেঁচে থাকার জন্য নিরস্ত্রভাবে আন্দোলন করতেছিল। এই দেশপ্রেমিক সৈনিক আর্মি কি দেখে নাই যে ওই ওবায়দুল কাদের ঘোষণা দিল তাদেরকে প্রতিহত করা হবে? এই দেশপ্রেমিক সৈনিক কি দেখে নাই যে ওবায়দুল কাদের বললো ওয়ার্ডে ওয়ার্ডে তাদেরকে প্রতিরোধ করা হবে? তারপরে যখন এদেরকে নির্বিচারে ছাত্রলীগ র্যাব পুলিশ মারলো, আপনি মেজর সাহেব ঠিকই বলেছেন যে আমাকে যদি মেরে ফেলে, আমার সহপাঠী আমার বন্ধুর রক্ত যখন আমি দেখব, আমার কাছে কি সাধারণ সেন্স থাকবে? আমি কি তখন মৃত্যু ভয়কে জয় করে আমি কি প্রতিশোধের জন্য আমি লড়বো না? সেই প্রতিশোধের আগুন যখন উত্তপ্ত হলো, তখন এই আর্মি এসে তারা ওই খুনিদেরকে আশ্রয় দিল। এই দেশপ্রেমিক আর্মি কি আরো বাংলাদেশের মানুষের কাছে দেশপ্রেমিক বিশ্বস্ত আর্মি হিসাবে কখনোই সম্মান পাবে? এই কোশ্চেন আপনাদের কাছে রাখতে চাই। আর বলবেন আজকে কেন ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে মামলা হবে? এই বাংলাদেশে মামলা হবে। এই স্বাধীনতার 40 বছর পরেও যে যুদ্ধ অপরাধীর বিচার হয়েছে, সেই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের বৈশিষ্ট্যটা বলি। যখন একটি দল, একটি সরকার সুপরিকল্পিতভাবে একটি নিরীহ গোষ্ঠীকে মেরে ফেলার চেষ্টা করা হবে, ওইটাই হয় ইন্টারন্যাশনাল মানে হিউম্যান ক্রাইমস, মানবতা বিরোধী অপরাধ। আজকে নিরীহ ছাত্ররা কোঠার জন্য আন্দোলন করছিল, তারা
লেভেল দিয়েছে মুক্তিযোদ্ধার নাতিপুতি পাবে, মুক্তিযোদ্ধা এবং রাজাকার তার বাহিরে যে 80% মতো লোক আমার দাদা দাদি আপনার দাদা দাদির মতো যারা রোজা রাখতো মুক্তিযুদ্ধের জন্য, যারা মুক্তিযোদ্ধাদের খাবার পৌঁছে দিত, যারা মুক্তিযোদ্ধাদের আশ্রয় প্রশ্রয় দিত, তারা কিন্তু মুক্তিযোদ্ধার সার্টিফিকেট রাখে নাই। আপনি সেই সব সন্তানেরা যখন তাদের প্রাপ্য বৈধ অধিকারের জন্য নিরস্ত্র হয়ে আন্দোলন করতেছিল, শান্তিপ্রিয় আন্দোলন করতেছিল, তখন এই ওবায়দুল কাদের তার ছাত্রলীগ আওয়ামী লীগকে লেলিয়ে দিয়েছে। আর বাংলাদেশের জুডিশিয়ারি, সুপ্রিম জুডিশিয়ারির যে চিফ জাস্টিস ওবায়দুল হাসান, উনি বললেন আন্দোলন করে কি হাইকোর্টের রায় চেঞ্জ করা যায়? উনি যে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে যাদেরকে ফাঁসি দিলেন সেটা কি আন্দোলনের ফলে হয় নাই? তবে অতএব এই ওবায়দুল কাদের, ওবায়দুল হাসান, সাদ্দাম যারা এদের সাথে জড়িত, তারা পরিকল্পিতভাবে নিরস্ত্র ছাত্র এই গোষ্ঠীকে মেরে ফেলার জন্য, আন্দোলনকারীদেরকে মেরে ফেলার জন্য যে গণহত্যা চালাইছে, বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল বিচার হবে। আরেকটি কথা বলতে চাই, জামাত ইসলাম, জামাত শিবির এবং বিএনপি তারা রাজনীতি করে, তাদেরকে মারার আপনার অধিকার আছে? তাদেরকে সংবিধান আপনাদেরকে মারার অধিকার দিয়েছে? যেখানে পুলিশ, আর্মি, র্যাব, বিজিবি, আপনি যত আইন প্রয়োগের সংস্থা বলেন কেন, ইন্টেলিজেন্স সংস্থাগুলো তারা রাষ্ট্রীয় বেতনে আমার আপনার ট্যাক্সে চলে, ছাত্রলীগ কার ট্যাক্সে চলে। আর ছাত্রলীগের যদি সেই অথরিটি থাকে, সেই অথরিটি এই সরকার যদি দেখাতে না পারে, তাহলে এই সরকারের সকলেরই যারা সরকারের সাথে জড়িত আছে তাদের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে বিচার হতেই হবে। আর ফাইনালি একটি বলি, এই যে বিএনপি জামাতের কথা বলছেন, এরা একটা মানে এদেরকে আপনি ঘোষণা দিয়ে এদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে এদেরকে মারার কথা হুমকি দেওয়া কিন্তু আপনার ইন্টারন্যাশনাল হিউম্যানিটি এগেইনস্ট ক্রাইম হয়, আপনাকে প্রমাণ পেতে হবে। আর আমি কেন এদের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালে বিচার হবে না, এগেইনস্ট ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, তার প্রমাণ দেয় আজকে প্রথম আলোর লেটেস্ট খবরে হচ্ছে 203 জন মারা গেছে। আমি অ্যাডমিটেড ফ্যাক্ট গুলো বলতে চাচ্ছি। আপনারা দেখবেন বেওয়ারিশ 21 লাশ দাফন। বাংলাদেশ ছোট্ট একটি দেশ, এখানে কেন 21 জন বেওয়ারিশ হবে? আপনি যদি এই লাশগুলোকে আইডেন্টিফাই করতে না পারেন, আপনি ঘোষণা দিবেন, আপনি ইন্টারনেটে প্রকাশ করবেন, পেপারে প্রকাশ করবেন, আর যদি আপনাদের কথাই সত্য হয়ে থাকে যে জামাত বিএনপি এর সাথে জড়িত, তাহলে ওই 200-র সাথে এই বেওয়ারিশ লাশগুলোকে আপনি প্রমাণ করেন এরা জামাত বিএনপির কর্মী। এরা সত্যি যদি জামাত বিএনপির কর্মী হয়ে ওই নিরস্ত্র ওই কুসংস্কার আন্দোলনকারীদের সাথে ইনফ্লুয়েন্স করে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করে থাকে, আপনি তাদের বিরুদ্ধে বিচার করেন। কিন্তু আপনি বেওয়ারিশ করে তাদেরকে দাফন করছেন, আর এই 203 জনের এখন পর্যন্ত আপনি পরিচয় বহন করতে পারেন নাই। এরা কেন হসপিটাল থেকে, তো আমরা তো শুনেছি হসপিটাল থেকে যে ডেথ সার্টিফিকেট দেওয়া হয় সেটাই তার নিয়ে গেছে, মানে পুলিশের পক্ষ থেকে। আমার কথা হচ্ছে যে এই 203 জন এই যে বেওয়ারিশ লাশ দাফন করতেছেন, এরা যদি বিএনপি জামাতের নেতা কর্মী না হয়, আপনাদের কথা আমি স্বীকার করে নিচ্ছি, তাহলে এরা এই নিরস্ত্র কোঠা সংস্কারের সাধারণ ছাত্রছাত্রী, তাদেরকে আপনি ওবায়দুল হাসান বাংলাদেশের প্রধান বিচারপতি, আপনি যে আগুন জ্বালিয়ে দিলেন, পেট্রোল ডাললেন সরকারের চামচামি করার জন্য, যে সংস্কার আন্দোলন করে কি হাইকোর্টের রায় পরিবর্তন করা যায়? যেখানে 2018 সালে এই আজকের মাননীয় প্রধানমন্ত্রী এই কোঠা সংস্কার আন্দোলনের একটা ফসলকে প্রজ্ঞাপন জারি করেছিল, সেটার বিরুদ্ধে আপনার কোর্ট কিভাবে একটি রায় দেয়? নির্বাহী আদেশের বিরুদ্ধে কোর্ট কখনো ইন্টারফেয়ার করতে পারে না। আবার আপনি যে কেন এই আন্তর্জাতিক ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি যেটার বিচারপতি ছিলেন, আপনার বিরুদ্ধে বিচার করা হবে না? কারণ আপনি এই কথা বললেন, আপনি স্ট্যাটাস কো দিলেন। কিসের স্ট্যাটাস কো দিবেন? এটা কি একটা দোকানের মামলা? এটা বাংলাদেশের অস্তিত্বের মামলা, এটা বাংলাদেশের আগামী প্রজন্মের মামলা, এটা স্বার্থের মামলা, বাংলাদেশের বেঁচে থাকার মামলা। আপনি সেখানে স্ট্যাটাস কো দিলেন। আবার কি করলেন? এই একটা সেন্সিটিভ মামলা যেখানে আন্দোলনরত এই যে ছাত্ররা রাস্তায় নেমে গেছে, স্কুল কলেজ বন্ধ, আপনি 7ই আগস্ট কেন সেটা নির্ধারণ ডেট ফিক্স করলেন? এত বড় ইম্পর্টেন্ট একটা কেস থাকা সত্ত্বেও সেইটাকে আপনি আন্দোলন করে পরিবর্তন করা যায় না। বিশেষ করে স্পেশাল আপনি চেম্বার বসিয়ে রোববার দিন বসে একদিনে রায় দিয়ে দিলেন। এই যে আপনাদের সার্কামস্ট্যান্স অ্যাক্ট, এই যে আপনার উদ্দেশ্য এবং কার্যক্রম, এই যে যা করলেন, এতে প্রমাণ করে এই গণহত্যার সাথে বাংলাদেশ এই অবৈধ সরকার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য আপনাদের ওখানে বিচারপতি হিসাবে নিয়োগ দিয়েছেন, এবং আপনারা তারই ওই
ওই প্রেসক্রিপশনে কাজগুলো করে যাচ্ছেন। দুর্নীতির বিরুদ্ধে আপনি কথা বলেন যে দুর্নীতি সভাপতি হলে ধরে যায়। আমি ব্যারিস্টার আশরাফ, আমি লাইভ উইটনেস, আমি এই মাননীয় এক বিচারপতি নাইমা হায়দারের বিরুদ্ধে দুর্নীতির কথা অভিযোগ তুলছি। আপনি এবং একটা সিন্ডিকেটের কথা বলছি, যে সিন্ডিকেট আওয়ামী লীগ বিএনপি না জামাত না, তাদের ম্যাক্সিমাম জামাত বিএনপি করে তাদের মধ্যে, তাদেরকে নিয়ে আপনি 9 জুন আমার বিরুদ্ধে স্পেশাল কোর্ট বসিয়ে আপনি 29 আগস্ট 2024 পর্যন্ত আমার সারা বাংলাদেশে আইন পেশা বন্ধ করে দিয়েছেন। সরোজ স্যার জানেন, আমাকে আজকের এই যে দেশে আমরা বলি দেশপ্রেমিক সৈনিক, আমাকে ডিজিএ অফিসে 3 ঘন্টা ইন্টারোগেশন করা হয়েছে। আমি তাদেরকে বলেছি আমি লড়ছি আপনাদের সন্তানের জন্য। আমার ভিতরে যদি সামান্যতম সততা থাকে, মিথ্যার কোনো দেশপ্রেম যদি না থাকে, আমাকে শাস্তি দেন। দুর্নীতি যদি বাংলাদেশ থেকে রোধ করা না যায়, তাহলে এই দেশের কখনো শান্তি নাই। আজকে মাননীয় প্রাইম মিনিস্টার এই মেট্রো রেল দেখাচ্ছে, আজকে সমস্ত দালাল টিভিগুলো আপনাদের কি দেখাচ্ছে? দেশ ধ্বংস করে ফেলছে। আমি আপনাদের চ্যালেঞ্জ করে বললাম, এই দেশপ্রেমিক বাঙালিরা যে যেখানে যাচ্ছেন তারা যদি সাহায্য করে, এটা 3 মাসও লাগবে না এটা রিকভার করতে। কিন্তু এই 203 জন যে মা তার সন্তানকে হারালো, সারা পৃথিবীর বিনিময়ে একজন সন্তানকে তার মার কাছে ফেরত দিতে পারবেন? এই ক্ষমতা আপনাদের কাছে আছে, কিন্তু আপনাদের বক্তৃতা, আপনাদের বিবৃতি এবং এই দালাল মিডিয়া একজনের পরিবারের সাক্ষাৎকার প্রচার করছেন না, শুধু প্রিন্ট মিডিয়া গুলোকে দেখছি তাদের কথা বলা হচ্ছে। একটু আগে দেখলাম যাত্রাবাড়ি 16 বছরের একটি ছেলে শুধু বের হয়েছিল কৌতূহলবশত, লাশ হয়ে ফেলেছে একমাত্র সন্তান। আজকে যদি আমি বাংলাদেশে না বাস করি, আপনি বাংলাদেশে বাস না করেন, বাংলাদেশে কাজ করে জনশূন্য কোনদিন রাষ্ট্র হয়? যে সরকার 2014 থেকে জনগণকে বৃদ্ধাঙ্গুলি রেখে তাদের ভোট অধিকারকে চুরি করে নিয়ে, ডাকাতি করে নিয়ে, প্রবঞ্চনা করে নিয়ে কন্টিনিউয়াস মিথ্যা কথা বলে একটি সরকার পরিচালনা করা হচ্ছে, যে সরকার 2018 এই কোঠা সংস্কার আন্দোলন মেনে নিয়ে আবার প্রবঞ্চনার শিকার হয়ে কোর্টকে ব্যবহার করে একটি রায় দিয়ে আবার সেই রায়ের পক্ষে আবার কথা বলে, রাজাকারের সন্তান বলে এবং তার ছাত্রলীগ যুবলীগদেরকে নামিয়ে দিয়ে যে পুলিশ বাহিনী গর্ব করতো এই সরকারকে তারা বারংবার বসাইছে। আজকে যখন বাংলাদেশের লোক অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার এক কথায় শেষ করুন, তখন ওই দেশপ্রেমিক সৈনিক যাদের জন্য গর্ব করতাম, জাতীয় সম্পদ, তারা আজকে শেল্টার দিলেন। আমার মতো আশরাফ এবং সাধারণ মানুষ এই সেনাবাহিনী আপনাদেরকে আর শ্রদ্ধা করবে না, আর ভালোবাসবে না। কারণ ওই যে সাধারণ ছেলেগুলো, যারা খেটে খাওয়া ছেলেগুলো, যারা ওই গ্রামে লবণ ভাত খেয়ে মানুষ হয়ে এখানে ইউনিভার্সিটিতে পড়ে টিউশনি করে নিজের লেখাপড়া করে বাপ মাইকে দেয়, যেটা আপনি আবু সাইদের গল্প শুনেছে তার বোনের কাছ থেকে, তাদের কাছে নির্মম ভাবে গুলি করে হত্যা করলেন, তাদের পায়ে গুলি করতে পারতেন, হাতে গুলি করতে পারতেন, পঙ্গু করে দিতে পারতেন। কিন্তু আপনারা কার বিরুদ্ধে ওয়ার্ডে প্রতিরোধ কমানো হচ্ছে? এই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, এই বাংলাদেশে বসবাসকারী মানুষের বিরুদ্ধে। আর এই দেশপ্রেমিক সৈনিক কখন এসে শেল্টার দিয়েছেন ওই অবৈধ সরকার, যারা আপনারা জানেন, ওই খুনি সরকার, যারা নির্বিচারে দেশের মানুষকে মারে, যারা নির্বিচারে বলে জামাত বিএনপি বলে একটা মারার লাইসেন্স দিয়ে দিয়েছে। আমি ওনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম, এই 203 জনের মধ্যে আপনি জামাত বিএনপি দেখান। আর আপনি যদি জামাত বিএনপি মারেন, তাহলে ওই ইন্ডিমনিটি একজন করা হয়েছিল, আপনি পার্লামেন্ট আইন করেন, সংবিধান পার্লামেন্ট, যে জামাত বিএনপি সব মেরে ফেলবো। আর তা না হলে ওনারা যে দাবি করেছেন শুধু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তাদের বিরুদ্ধে বিচার হবে না, বাংলাদেশে একদিন। কারণ 99% লোক এই দেশের এই সরকার, এই মিথ্যাবাদী, এই গণবিরোধী, এই গণহত্যাকারীকে পছন্দ করে না। এই বাংলাদেশে এদের বিরুদ্ধে একদিন ওই ওয়ার ক্রিমিনাল ক্রাইম ট্রাইব্যুনাল তৈরি করে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, এই উবাইদুল হাসান বাংলাদেশের চিফ জাস্টিস, এই উবাইদুল কাদের সাধারণ সম্পাদক, এই সাদ্দাম থেকে আরম্ভ করে এই তথ্য প্রতিমন্ত্রী যে বলে আমাদের কঠোর হতে বাধ্য হয়েছি, এই সব স্টেটমেন্টের কারণে এরা এই হত্যার সাথে জড়িত, তাদের বিচার অবশ্যই হতে হবে। আমি এদেশের নাগরিক হিসাবে তাদের হত্যার অবশ্যই ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি সেইটার বিচার চার। যেসব আইন প্রয়োগকারী সংস্থা এদেরকে সাহায্য করেছে, এনএসআই এর যেমন এই মহাপরিচালকের ফাঁসি হয়েছে, সেই রকম যারা এখানে সাহায্য করেছে বলছে 48 ঘন্টার মধ্যে সমস্ত সমস্যা সমাধান করেছি, তাদেরও বিচার হতে হবে ইনশাল্লাহ। এটাই হবে এই দেশের ওই 203 জন না, যারা শত শত লোক শহীদ হয়েছে, সেই শহীদের দাবি হচ্ছে এই ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, এই অপরাধে এই এদের সহযোগী হিসাবে, আর যারা সরাসরি খুনের সাথে জড়িত তাদের বিচার হতে হবে।